হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর চ্যাপ্টার 18 অর্থাৎ বর্গমূল সম্পর্কে আলোচনা করব। দেখো, এর আগে অলরেডি আমরা 18.1 এবং 18.2 এই দুটো কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা দেখে এসো। আজকে আমরা কি করব, কোষে দেখি 18.3 এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, একের দাগের অঙ্কটা কি বলেছে আমরা পড়ি এবং করার চেষ্টা করি। বলছে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। দেখো কীভাবে করব। দেখো একেরটায় কি করব, আমরা হাজারের কিন্তু কি করব, হাজারের আমরা বর্গমূল খোঁজার চেষ্টা করব। ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূল খোঁজার চেষ্টা করব। দেখো কীভাবে ভাগ পদ্ধতি করতে হয়, বাঁ দিক থেকে ডান দিক থেকে দুটো করে করে পেয়ার নিয়ে এরকম দাগ দেবে। এরপরে কি করবে, এরপরে এইদিকে একটা দাগ দেবে। দেখো এরপরে দাগ দেওয়ার পর কি হবে, দেখো অথবা দাগ দেওয়ার পর এখানে কি হবে, 10-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কে আছে 9, অর্থাৎ এখানে 3 বসাবে, 3 তিরিখে হবে 9, এখানে বিয়োগ করবে 1 হবে। এবার এখানে দাগ দেবে, এইখানে যে সংখ্যাটা লিখবে তার দ্বিগুণ এখানে লিখবে, অর্থাৎ 3-এর দ্বিগুণ হচ্ছে 6। এরপরে আমরা যে পেয়ার ধরে নামবো, আমাদের ভাগের মতো কিন্তু একটা সংখ্যা নামবে না, এই পেয়ার নামবে, অর্থাৎ দুটো শূন্যই নামবে। এবার এইখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটাকে দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করে 100 হবে বা 100-র কাছাকাছি যাবে, সেটা আমরা দেখব। দেখো 6 দুগুণে কত হবে, 62 হয়ে যাবে। তাহলে 1 যদি আমি বসাই, যদি আমি এখানে 1 বসাই, তাহলে এই 61 হলো, 61কেই আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 61 1-কে কত হয়, 61 হলো। তাহলে এখানেও আমি 1 বসাবো। তাহলে দেখো ভাগশেষ থাকছে 9, 6 1 7 3 39। তাহলে এটা কিন্তু আমাদের মিলছে না। তাহলে দেখো যদি আমাদের কি হতো যে এই 39টা আমাদের না থাকতো এখান থেকে, তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত এবং ওটা কার হতো, ওটা আমাদের 31-এর স্কোয়ার হতো। তাহলে লিখবো অতএব 31-এর স্কোয়ার সমান কত আমরা দেখব, মানে 31 ইন্টু 31। তাহলে 31 আর 31 আমরা যদি গুণ করি কত হবে, তাহলে দেখো 31 আর 3 9 93। তাহলে 1 6 9, তাহলে 961। এবার কি হলো, 961 কিন্তু হাজারের কাছে। আবার কি হবে, 31-এর পরের যে সংখ্যাটা 32, এই 32-এর স্কোয়ারটাও আমাকে কিন্তু চেক করতে হবে, কারণ 32-এর স্কোয়ারটাও কিন্তু হাজারের পরের হবে, হাজারের পরের সংখ্যা হবে। তাহলে 32 ইন্টু 32, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে 4 2 9 10, তাহলে কত হলো 1024। এবার আমাকে দেখতে হবে 961 এবং 1024 এই দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এবার হাজারের কাছাকাছি এদের মধ্যে কে, সেটা আমাকে কিন্তু দেখতে হবে। কিভাবে দেখব না, আমি বিয়োগ করব। দেখো 1000 থেকে যদি আমি 961 বিয়োগ করি তাহলে আমি কত পাবো, দেখো 9 6 1 7 3 39 পাবো। আর যদি আমি 1024 থেকে 1000কে আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো, তাহলে আমি দেখো পাবো 24। তাহলে এই 24 এবং 39-এর মধ্যে কে বড় এবং কে ছোট বলো, সব ছোট 24। তাহলে হাজারের কাছাকাছি সংখ্যা কে 1024। তাহলে আমি লিখবো অতএব যে 24 লেস দ্যান 39। তাহলে কি হবে, তাহলে অতএব হাজারের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হলো কে না 1024। এটা হলো আমাদের অ্যান্সার। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর 2-এরটা দেখো, বলছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসেব করে দেখি। তাহলে আমরা 9585-এর বর্গমূল বার করার চেষ্টা করি ভাগ পদ্ধতির মাধ্যমে। 9585 কি করব, এদিক থেকে দুটো দুটো করে পেয়ার নেবো আমরা। দেখো এরপরে আমরা কি করব, দেখো 95-এর কাছাকাছি কে পূর্ণবর্গ সংখ্যা আছে 81, কার স্কোয়ার 9 স্কোয়ার, তাহলে 9 9 81 হয়। তাহলে এটাকে বিয়োগ করব 4 1। এবারে ডবল এখানে লিখবো, 9 দুগুণে কত হয় 18। এবার এই পেয়ারটাকে এদিকে নামাবো। এবার এমন একটা সংখ্যা বসাবো যাতে করে গুণ করলে এর কাছাকাছি আমাদের পৌঁছতে পারে। তাহলে কত হবে, দেখো
7 হলে দেখো 7 7 49 9, হাতে রইল 4, 7 8 56, 7 9 59, 60 0, হাতে রইল 6, 7 1 7, 8 9 10 11 12 13। তাহলে এখানে কত হলো 7। তাহলে 9 ক দিতে 5, 9 6 দিতে 0 আর একে 1, 7 দিতে 13 আর একে, তাহলে 176। দেখো আমাদের 176 কিন্তু এর পরেও রয়ে গেল, এটাকে কিন্তু আমি ভাগ করতে পারলাম না। তাহলে কি হবে যে 9585 থেকে যদি আমি 176 বাদ দিয়ে দিই তাহলে যে নাম্বারটা আমি পাবো সেটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ ভাগটা করা যাবে। তাহলে আমি কি লিখব যে অতএব 9585 থেকে 176 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা কিন্তু পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এর অঙ্কটা দেখি। বলছে 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসেব করি। দেখো 3-এর অঙ্কটা কী করতে হবে, এই একই রকমভাবে আমরা 5320 এর বর্গমূল খোঁজার চেষ্টা করব। কত হবে 7 7 থেকে কত হবে 49 49। আচ্ছা কত হবে 9 10 11 12 13 4। আচ্ছা এরপরে কত হবে 7-এর 14, এখানে কত 20 নামলো, তাহলে কত হবে 4 4 16 4 3 3 4 12 3 1 4, 3 হবে না 2 হবে। দেখো 2 হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1 2, তাহলে কত হচ্ছে 4 6 দিতে 8 আর 1 9, 10 11 12 3, 1 আর 1 2 1। দেখো এবার কি হবে, তাহলে এটা তো ভাগ করা গেল না, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমি 5320 থেকে 136 বিয়োগ দিতাম তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো, কিন্তু কি হলো না, বলেছে যে কত যোগ করতে হবে। যোগ করতে হলে আমাকে কি করতে হবে, আমি দেখব এই 72 এর পরের যে সংখ্যাটা 73 আমি স্কোয়ার করব, সেটা কত হয় আমরা দেখব, অর্থাৎ 73 গুণ 73 এই গুণটা আমাদেরকে করতে হবে। 3 9 3 7 21, 3 7 21 1 হাতে 2 7 7 49 50 51 9 2 3 5, তাহলে হবে 5 3 2 9। দেখো 5 3 2 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাকে কত যোগ করতে হবে, তাহলে এটা থেকে আমাকে এই সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে অতএব 5 3 2 9 বিয়োগ 5 3 2 0 সমান 9। তাহলে 9 যদি আমি বিয়োগ দিই তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে অতএব 5 3 2 9 যদি যোগ দিই, এর 2 0 এর থেকে এর সাথে 9 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্কটা দেখব। বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8 15 20 25 দিয়ে বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা এগুলোকে আগে লসাগু করে নেব। দেখো কি হবে, বলছে 8 15 20 25, 5 দিয়ে যদি করি 8 যাবে না, 3 5 15, 4 5 20, 5 5 25। আচ্ছা এরপরে কত হবে, দেখো 2 যাবে, 4 দুগুণে 8, 3 2 দুগুণে 4 5। আচ্ছা এরপর 2 যাবে, 2 দুগুণে 4, 3 2 1 2 5। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে, 5 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে কত হবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 100, 3 দুগুণে 6 অর্থাৎ 600। কিন্তু 600 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন, কারণ দেখো দুটো 5 আছে, আচ্ছা দুটো 2 আছে, তাহলে বাকি কে রইল 2 আর 3 মানে 6 বাকি রইল। তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই তাহলে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা হলো 600 সঙ্গে 6
মানে 6 6 কত হয় 36। এই হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এবার কি বলেছে দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। দেখো ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম কত, আমাদের 3600, কিন্তু বৃহত্তম সংখ্যাটা আমরা এখনও কিন্তু পাইনি। তাহলে এটা কী করে পাবো? এবার আমরা 3600কে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করব। দেখো 1 স্কোয়ার যদি গুণ করি তাহলে কত হবে, 3600ই হবে। তাহলে 3600 পরে 1 পরে মানে 2 স্কোয়ার মানে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 0 0 4 6 24 4, হাতে রইল 1, 3 4 12 আর 1 13। তাহলে দেখো এটা কিন্তু আর আমাদের কি রইল না, এটা কিন্তু আমাদের 4 অঙ্কের সংখ্যা রইল না। তাহলে আমাদের উত্তর কিন্তু একটাই হবে, যে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যা 8 15 20 25 দ্বারা বিভাজ্য, সেটি হলো 3600। তাহলে কত লিখবো? অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 3600, যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য। ব্যাস, তাহলে এই হলো আমাদের কিন্তু 5 অঙ্কটা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6 অঙ্কটা দেখব। কি বলছে? বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে আমরা কি করব? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে সেটাকে আমরা দেখব। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে 1 পিঠে 3টে 0। এবার হাজারকে আমরা কি করব? চেষ্টা করব বর্গমূল করার। তাহলে কত হবে? 3 এর 3 9, 100। তাহলে কত হবে? 6 1, এখানেও 1 হবে, তাহলে কত হবে? 61। তাহলে এখানে কত হবে? 9 6 রেখে 7 8 9 10 39। তাহলে কি হবে? দেখো 39 বিয়োগ হলে কিন্তু 1000 থেকে কমে যাবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না। তাহলে এর পরের নাম্বার চাই। তাহলে কী হবে? 31-এর সঙ্গে 1 যোগ করে কত হবে? 32। এই 32-এর স্কোয়ার আমরা বার করব। তাহলে কত হবে? 32 × 32। দেখো 32 × 32 আমরা একটু আগে করেছিলাম, কত হয়েছে? 1024। তোমরা পাশে গুণটা করে নিও। তাহলে 1024 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব 1024 হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7 দাগেরটা দেখব। বলছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে একই রকম এটাতে আমরা আগেরটায় ক্ষুদ্রতম সংখ্যা দেখেছিলাম, এবার দেখব বৃহত্তম। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? সেই আমরা ছোটোবেলা করেছিলাম 4টে 9। ব্যাস, এবার এই 4টে 9 9999 এর আমরা বর্গমূল করার চেষ্টা করব। দেখো কত হবে? 9 9 কত? 81। তাহলে কত হয়? 8 9 1 8 আর 9 1। এরপরে কত? দুটো 9 বসবে, 9 দুগুণে কত হবে? 18। তাহলে 18-র সঙ্গে কত গুণ করলে মোটামুটি 1800-র কাছাকাছি যাবে? 7 8 56 60 হয়ে যাবে। 6 7 1 7 8 9 10 11 12 13 8 8 64 64, ওটা 70, 8 1 8 9 10 11 12 13 14 15 9 9 9 81, 1 হাতে রইল 8 8 9 72 72 73 74 75 76 77 80 এই 0 হাতে রইল 8 9 1 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমাদের 9 দিয়ে যাবে, 9 হবে। তাহলে হবে 1701। তাহলে কি হবে না, এটা যদি 9 হয় 8 9 1। দেখো আমরা বর্গমূল বার করতে গেলাম কিন্তু আমাদের ভাগ পদ্ধতিতে 198 কিন্তু ভাগশেষ চলে এলো। তাহলে
এই 9999 থেকে যদি আমি 198 বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেটাই 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো কত 9999 মাইনাস 198 সমান কত হবে 1089 তাহলে 9801 এটা হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 8-এর দাগেরগুলো শিখবো। বলছে ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল খুঁজবো সেটা আমরা দেখব। দেখো 8-এর খুবই সোজা, এতক্ষণে তোমরা হয়তো বুঝেও ফেলেছো 256। দেখো আমরা কি করব, যখন এরকম সংখ্যা থাকবে ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিয়ে একটা করে পেয়ার করব, যার পেয়ার হবে না তাকে ছেড়ে দেবো। এবার এদিকে দাগ দেবো, এরপরে দেখবো 2-এর কাছাকাছি কি পূর্ণবর্গ সংখ্যা আছে, 2-এর থেকে ছোট 1 আছে, 1 কার স্কোয়ার 1-এর স্কোয়ার, তাহলে এখানেও লিখবো। এরপরে কি বিয়োগ করবো, এখান থেকে দেখো 1 পড়ে থাকছে, এইদিকে দাগ দেবো, এখানে যে সংখ্যাটা আমি লিখবো তার দ্বিগুণ করে আমি এখানে লিখবো, অর্থাৎ 2 লিখবো, 2-1-কে 2। এরপরে এখানে 56 এই পেয়ারটাকে আমরা নামিয়ে দেবো। এরপরে এইখানে আমরা এমন একটা সংখ্যাকে বসাবো, এখানে আমরা এমন একটা সংখ্যাকে বসাবো সেই সংখ্যাটা দিয়েই পুরো সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, দিয়ে এই 156কে আনতে হবে। দেখো তাহলে কত হবে, এখানে 6 হবে। যদি 6 বসাই তাহলে এই 26 হলো, একে 6 দিয়ে গুণ করবো, যে সংখ্যাটা এখানে বসাবো সেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে আমাকে গুণ করতে হবে। 6 6 36, হাতে হলো 3, 14 গুণে 12, 13 14 15, দেখো 156 চলে এলো। তাহলে 156 হলো, আর এখানেও 6টা আমি লিখে দেবো। তাহলে আমার উত্তর কোনটা, উত্তর হচ্ছে এটা, নট এটা। আমার কিন্তু এটা উত্তর একদমই নয়, আমার উত্তর হচ্ছে এটা। তাহলে অতএব এরকম করে লিখতে পারি যে নির্ণেয় বর্গমূল সমান 16 অথবা √256 ইজিক্যাল টু 16। দেখো তোমাদের বইয়েতে রিপ্রেজেন্টেশনটা একটু অন্যরকম করা আছে, তোমরা জানো, তাতে করে ঘাবড়ে যেও না। ওই রিপ্রেজেন্টেশনও ঠিক, এই রিপ্রেজেন্টেশনও ঠিক। তোমাদের বইতে কীভাবে করা আছে, তোমাদের বইয়ে এইভাবে করা আছে। দেখো 256 এইভাবে পেয়ার নিয়েছে, এদিকে দাগ দিয়েছে, এবং যেটা আমি এদিকে লিখেছি সেটা মাথায় লিখেছে। বলছে 1 1 1 এইভাবে লিখছে, এবং 1 দিচ্ছে 56 দিচ্ছে। এরপরে এখানে কি করছে, এখানে দাগ দিচ্ছে, এবার 1-এর দ্বিগুণ লিখছে এখানে, এরপরে এখানে 6 বসাচ্ছে, 156 হচ্ছে, মিলে যাচ্ছে, এই 6টা মাথায় লিখছে। তো তোমাদের এইটা অ্যান্সার বলছে। এই রিপ্রেজেন্টেশনটাও যেমন ঠিক ভুল নয়, তেমনই যদি কেউ তোমাদেরকে বলে যে এই রিপ্রেজেন্টেশনটা ভুল, তাহলে সে খুব বড় মিথ্যা কথা বলছে, অথবা সে অঙ্ক জানে না, যে কোনো একটা কিছু হবে। এই রিপ্রেজেন্টেশনও ঠিক এবং এই রিপ্রেজেন্টেশনও ঠিক। তোমাদের যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে করবে। আমি এইভাবেই করিয়ে যাব, কারণ আমি এইভাবেই শিখেছি। এইভাবেও করা যাবে না নয়, আমার এইটাই ভালো লাগে। তাহলে এইভাবেও লিখেও আমরা লিখতে পারি যে অতএব √256 ইজিক্যাল টু হচ্ছে 16, নির্ণেয় বর্গমূল সমান হচ্ছে 16। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে 8-এর 2-এরটা আমরা করার চেষ্টা করব। কত আছে, 5 2 9, এদিক থেকে নেবো, এবং এদিকে যেটা রইল না। চলো তোমাদের বইয়েতে যেভাবে রিপ্রেজেন্টেশন আছে সেভাবেই করি। এইভাবে দাগ দাও। দেখো 2 আর 2-এ কত হয়, 2 দিয়ে হয়ে যায় 4, তাহলে বিয়োগ করো, 1 রইল, এখানে 29 নেমে গেল। 2-এর ডবল কত হয়, 4 হয়। এবার 9 বসাতে গেলে কত হবে, 3, তাহলে 3 3-এ দেখো 43কে 3 দিয়ে গুণ করো, 3 3-এ 9, 3 4-এ 12, তাহলে 129 হলো, এখানে 3 উঠে গেল, ব্যাস। তাহলে অতএব √529 ইজিক্যাল টু কত হয়ে গেল, 23 হয়ে গেল। চলো এরপরে দেখো 3-এরটা তোমাদের বাড়ির কাজ রইল, 3 4 এই দুটো কিন্তু তোমরা একই রকম 1 এবং 2-এর মতো একই রকমভাবে তোমরা ট্রাই করো। এবার দেখো 5-এর অঙ্কটা আমি করি। 5-এর অঙ্কটা আছে 1024 একটু আগেই দেখেছি আমরা 32-এর হয়। দেখো কীভাবে করবো তাও, দেখো এদিক থেকে নেবো, মানে ডান দিক থেকে দুটো করে পেয়ার নেবো। দেখো এখানে দুটো পেয়ার তৈরি হলো। এরপরে কি করব, এরপরে এরকম করে দাগ কাটবো। দেখো 3 নেবো, 3 3-এ কত হয়, 3 3-এ হয় আমাদের 9, 1, তারপরে 24, তারপরে এখানে কত হবে, 3-এর ডবল হবে 6। এরপরে এমন সংখ্যা দেবো যেন গুণ করে এই সংখ্যাটাই আছে। দেখো 2 যদি বসাই আমি, 62-কে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 6 2 12, তাহলে 124ই আসছে। তাহলে এখানে কি হবে, মাথায় এই সংখ্যাটা উঠে যাবে 32। তাহলে √1024 ইজিক্যাল টু কত হলো, 32 হয়ে গেল। তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারবো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমরা
তোমরা 5-এরটা করে দিলাম, 6-এরটা তোমরা একই রকম 4 অঙ্কের আছে করে নিও, 7-এরটা আবার 3 অঙ্কের আছে আগের মতো, 7 এবং 8 3 অঙ্কের করে নিও। আচ্ছা 9-এরটা দেখো দুটো শূন্য আছে, তাহলে আমরা কি করব? 9-টা 8-এর 9 কত আছে? 900। কিচ্ছু করব না, আমরা এই দিক থেকে পেয়ার নেবো, তাহলে কত হবে? 3 আর 3-এ কত হবে? 3 আর 3-এ 9 হবে। ব্যাস কিছু রইল না, শূন্য বসলো, এখানে একটা শূন্য, দুটো শূন্য থেকে একটা শূন্য উঠবে। এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেখানে দুটো শূন্য থেকে একটা শূন্য উঠবে। তাহলে অতএব কী হবে? অতএব √900 = কত হবে? 30। দেখো এরপরে কত আছে? লাস্টেরটা 1764। চলো এটা করে দিই। লাস্টেরটা 1764, দুটো করে পেয়ার নিয়ে নিলাম, তাহলে কত হবে? দেখো 4-4-এ কত হয়? 4-4-এ আমাদের হয় 16, তাহলে 1 রইল, 64 নেমে গেল। আচ্ছা 4-এর দ্বিগুণ কত হয়? 8, তাহলে হবে 2। দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে এখানে 2 এখানে মিলে গেল। তাহলে অতএব √1764 = কত হবে? 42। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা ক্রস করে লিখে নাও। দেখো 9-এর দাগের অঙ্কগুলো আমরা দেখব। ওই যে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। দেখো এইখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা 1 থেকে 9 পর্যন্ত যদি আমরা দেখো 0 স্কোয়ার যদি করি আমরা, কত হবে? 0 হবে। 1-এর স্কোয়ার কত হবে? 1 হবে। 2-এর স্কোয়ার 2 দুগুণে 4, 3-এর স্কোয়ার কত হয়? 9, 4-এর স্কোয়ার কত হয়? 16, 5-এর স্কোয়ার হয় 25, 6-এর স্কোয়ার হয় 36, 7-এর স্কোয়ার হয় 49, 8-এর স্কোয়ার 64 আর 9-এর স্কোয়ার হয় 81। দেখো এখানে কেন লিখলাম এটা? যে কোনো সংখ্যা হোক তাদের পরে কী কী আসতে পারে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে তাদের বর্গ করলে শেষে কোন কোন সংখ্যাগুলো আসতে পারে? 0 আসতে পারে, 1 আসতে পারে, 4 আসতে পারে, 9 আসতে পারে, 6 আসতে পারে আর 5 আসতে পারে। দেখো এর বাইরে আর কোনো নাম্বার আসতে পারে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি হতে হয়, পূর্ণবর্গ সংখ্যার এককের স্থানে অবশ্যই কোন কোন সংখ্যাগুলো হবে? 0 হতে পারে, 0 হলে দুটো শূন্য হবে, কখনোই একটা শূন্য হবে না। কখনোই কটা শূন্য হবে না? দুটো শূন্য হবে, একটা শূন্য হবে না। 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে আর 9 হতে পারে। তবেই কিন্তু এগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে, যাদের এককের স্থানে 0, দুটো শূন্য, 1, 4, 5, 6, 9 থাকবে। এছাড়া যে সংখ্যাগুলো হবে মানে পূর্ণবর্গ হবে না যদি এককের ঘরে কি থাকে? এককের ঘরে 2 থাকলে হবে না, 3 থাকলে হবে না, 7 থাকলে হবে না, 8 থাকলে হবে না। 2, 3, 7, 8 যদি থাকে এককের ঘরে, তাহলে এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কেবল কারা হবে? যারা 0, দুটো শূন্য, 1, 4, 5, 6, 9 থাকলে এইগুলোই কেবল পূর্ণবর্গ সংখ্যা হবে একটা সংখ্যার এককের স্থানে। দেখো এরপরে এর বেসিসে আমরা 9-এর দাগের অঙ্কগুলোকে করব। 9-এর দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে, কি বলতে চাইছে। 9-এর দাগের অঙ্কগুলো বলছে বর্গমূল না করে এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে সেইটা নিয়ে কোনটা বর্গমূল সেটা দেখি। বর্গমূল না করে নিজের সংখ্যাগুলি এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলি বর্গমূল কয় অঙ্কের তা হিসেব করি। দেখো 9-এর এরটা কত আছে? 784। দেখো শেষে 4 কার কার আসতে পারে? 1 হয়, যদি 2-এর স্কোয়ার হয় তাহলে 4 আসতে পারে, আর যদি 8-এর স্কোয়ার হয় তাহলে 4 হতে পারে। তাহলে এর এককের ঘরের বর্গমূলের এককের ঘরে কী থাকতে পারে? বর্গমূলের এককের ঘরে কী কী থাকতে পারে? 9টায় 2 থাকতে পারে অথবা 4 থাকতে পারে, 2 অথবা 4 থাকতে পারে। আচ্ছা এই হলো আমাদের 2 অথবা 8 থাকতে পারে, 2 অথবা 8 থাকতে পারে। আচ্ছা এবার বলছে বর্গমূল কয় অঙ্কের হবে? যদি 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে বর্গমূলের অঙ্ক হবে, দুটি। কটা? দুটি। তাহলে এই হলো আমাদের প্রথমেরটা। দেখো বিয়েরটা কি বলেছে? বিয়েরটা বলেছে যে 3, 6, 7, 5। তাহলে এককের ঘরে কি কি হবে? এককের ঘরে কার না? বর্গমূলের
বর্গমূলের এককের ঘরে কি কি হতে পারে, 5 থাকলে কেবল 5ই হবে। দেখো 5 কেবল 5এই আছে, আর কোথাও নেই, তাহলে 5 হবে। এবার বলছে বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে। বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে। দেখো 4টে সংখ্যা যদি থাকে মানে দুটো পেয়ার, তাহলে কি হবে, দুটো হবে, দুটি হবে, দুটি হবে। চলো এটাকে তোমাদের আচ্ছা এরপরে কত আছে, সিএরটা আছে 1 6 1 2 3 4, দেখো পেয়ারে আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, বর্গমূল হবে। তাহলে বর্গমূলের এককে কি হবে, দেখো 00 আছে, 00 থাকলে এককে কি থাকবে, 0 থাকবে, কেবল 0 হবে, আর কিচ্ছু হবে না। আচ্ছা এবার বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে। বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে, দেখো কটা পেয়ার, 3টে পেয়ার, তাহলে এটা কত হবে, এটা আমাদের বর্গমূল হবে 3 অঙ্কের, অর্থাৎ অঙ্ক সংখ্যা হবে 3টি সংখ্যা দিয়ে হবে। আচ্ছা ডিএরটা দেখো, ডিএরটা বলছে 1225, তাহলে 1225ও বর্গমূলের এককে কি থাকবে, দেখো শেষে কি আছে, 5 আছে, শেষে 5 কেবল 5এরই আসতে পারে, তাহলে বর্গমূলের এককের সংখ্যা 5 হবে। আর বর্গমূলের অঙ্ক সংখ্যা যেহেতু দুটো পেয়ার, তাহলে হবে যে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2টি। আচ্ছা এরপরে আচ্ছা ইয়েরটা আমাকে উপরটা পরিষ্কার করতে হবে। দেখো ইয়েরটাও একই রকমভাবে কত আছে, 2401, তাহলে বর্গমূলের এককে কি থাকতে পারে, দেখো 1-এ 1 আছে আর 9-এ 1 আছে, তাহলে হয় 1 হতে পারে আর না হয় 9 হতে পারে, দুটো হতে পারে। আর বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে, অঙ্ক সংখ্যা যেহেতু দুটো পেয়ার, তাহলে কত হবে, 2টি। আচ্ছা এবার এফেরটা দেখো, লাস্টেরটা কি বলছে, 10201, তাহলে দেখো বর্গমূলের এককের সংখ্যা কি হবে, প্রথমে বলো বর্গমূলের এককে কি কি হতে পারে, দেখো শেষে 1 আছে, তাহলে 1 কিসে কিসে আসতে পারে, হয় 1-এ নয় 9-এ, তাহলে 1 অথবা 9 হতে পারে। আচ্ছা বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে, বর্গমূলের অঙ্ক সংখ্যা কি কি হতে পারে, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে, দেখো কতগুলো পেয়ার, দুটো পেয়ার আর একটা উইদাউট পেয়ার, তাতেও কত হবে, এটা 3টে হবে, কত সংখ্যা হবে, 3টে সংখ্যা হবে, 3টি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্কটা দেখব, কি বলছে, 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে আমরা 5000-কে কী করব, বর্গমূল করার চেষ্টা করব ভাগ পদ্ধতির মাধ্যমে, ঠিক। দেখো কত হবে, 7 7-তে কত হয়, 7 7-তে 49 হয়, 49, তাহলে 1 করে রইল, 2 রইল, 7 2 কত হবে, 14। দেখো যদি আমি এখানে 1 বসাতে যাই তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের 100 থেকে বেশি হয়ে যাবে, তাহলে এখানে আর কিন্তু কিছু করা গেল না। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে কিছু করা গেল না যখন, তখন আমরা দেখো কি করতে পারি, এখানে আমাদের 100 কি হলো, 100 আমাদের কিন্তু ভাগশেষ রয়ে গেল, তাহলে এই 100 ভাগশেষটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে অতএব একটা লিখব, একটি সংখ্যা হবে কত, 5000 থেকে আমি যদি 100-কে বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে আমাদের 49, তারপরে 2 শূন্য। তাহলে এটা হলো একটা 5000-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা। এবার 49 কার, যদি আমি 49-কে রুট করি, কার বর্গমূল, তাহলে হবে এটা 70। কত হবে, 70। কি করে হচ্ছে দেখো, 49-কে ভাঙলে 7 × 7 আর 2 শূন্যকে মানে 10 × 10। দেখো এটাকে আমরা রুট করলে এটা পাবো, তাহলে হবে 7 × 10 মানে হচ্ছে 70। তাহলে 71-এর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কত হবে, 71 × 71, তাহলে 71 × 71 করলে কত হবে, দেখো 71 7 1 7 7 7 49, 1 4 0 4 1 5, তাহলে কত হবে 5 0 4 1। তাহলে এটাও দেখো কিন্তু 5000-এর কাছাকাছি। তাহলে যেমন 4900-টাও 5000-এর কাছাকাছি, 5041ও কিন্তু 5000-এর কাছাকাছি। তাহলে অতএব
5000-এর নিকটবর্তী দুটি পূর্ণবর্গ সংখ্যা হলো, একটা হচ্ছে 4900 এবং আরেকটা হচ্ছে 5041। তাহলে এই দুটো হচ্ছে আমাদের 5000-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 11 অঙ্কটা দেখব। বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576। দেখো এইখানটা না প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু তোমাদের 1575 হবে, না হলে কিন্তু অঙ্কটা হবে না। তোমরা একটু কারেক্ট করে নিও। আমি 1575 দিয়েই করব এবং ভাগফল 9/7 সংখ্যাগুলি কী কী হবে হিসেব করি। তোমাদের যদি কারোর সন্দেহ হয়ে থাকে তোমরা 1576 দিয়ে অঙ্কটা করে দেখো, দেখবে মিলবে না, 1575ই এটা হবে, প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে আমি কি করব, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল কি বলেছে 9/7। তাহলে সংখ্যাগুলি কি কি হবে আমাদেরকে সেটা বার করতে হবে। তাহলে আমরা কি করব না 1575কে আমি আগে 9/7 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে দেখো 1575 গুণ কত হবে 7/9। তাহলে দেখো যদি কাটি আমি 9 দিয়ে কত হবে 9 একে 9, 10, 11, 12, 13, 14, 15, 67, 7, 9, 63, 64, 65, 66, 67, 45, 5, 9, 45। তাহলে কত আসছে না, এটা আসছে আমাদের 5 7 বাস 175, 175 গুণ 7, এইটা আমাদের এলো। গুণটা আমরা করছি না। এবার আমরা এই 175 গুণ 7কে আমি যদি বর্গমূল বার করি তাহলে কত হবে দেখো, 175কে যদি আমি ভাঙি কত হবে 5 দিয়ে 3 5 15, 16 17, 5 5 25 আর 5 7 35। তাহলে কি হলো 175-এ পেলাম 5 × 5 × 7, আর অলরেডি আমার একটা 7 ছিল যে 7টাকে আমি গুণ করিনি কারণ আমাকে ভাঙতেই হতো, সেই কারণে আমি গুণ করলাম না। তাহলে কত হবে দেখো, দুটো পেয়ার থেকে একটা 5 আসবে আর দুটো পেয়ার থেকে একটা 7 আসবে। তাহলে কত হবে 5 7 35। তাহলে এটা কি হবে, এই যেটা বেরোলো এটা হলো আমাদের ছোট সংখ্যাটা। তাহলে অতএব ছোট সংখ্যাটি হলো 35। তাহলে অপর সংখ্যাটি কত, তাহলে অতএব অপর সংখ্যাটি হলো কত হবে, আমরা এটার সঙ্গে 9/7 গুণ করে দেবো। 35 গুণ 9/7 কত 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 হবে 5 7 35, 5 9 কত হলো 45। তাহলে সংখ্যা দুটি কী কী হলো 35 এবং 45। তাহলে অতএব সংখ্যা দুটি হলো 35 ও 45। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা 12 দাগের অঙ্কটা দেখব। কি বলছে 202, তারপরে অ্যাস্ট্রাইক একটা নাম্বার আছে, ওখানে অঙ্ক আছে, এর অ্যাস্ট্রাইক অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা আমরা হিসেব করি। তার মানে আমরা যদি এরকমভাবে রিপ্রেজেন্ট করি, দেখো 12 মানে 202, এরপরে একটা সংখ্যা আছে ওটাকে স্টার দিয়ে বা অ্যাস্ট্রাইক চিহ্ন দিয়ে রেখেছে। এই সংখ্যাটা কি হলে পূর্ণবর্গ হবে। তাহলে ধরো এখানে একটা সংখ্যা আছে, এটাকে আমি পূর্ণবর্গ চেষ্টা করি। তাহলে দেখো কত হবে 20, 4 4 কত হবে 4 4 হবে 16, 16 4 20, 2 এরপরে এই অ্যাস্ট্রাইক সংখ্যাটা নামলো, 4 কত হবে ডবল হবে 8। তাহলে এবার কততে গেলে 42 আসবে। তাহলে যদি আমি 5 এখানে বসাতে পারি, যদি আমি এখানে 5 বসাই দেখো কত হবে 85-এর সঙ্গে 5 যদি গুণ করি আমি, 5 5 25, 5 7 2 5 8 40 আর 2 42, তাহলে কত আসছে দেখো, এটা আসছে আমাদের 425। তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি এই অ্যাস্ট্রাইকের জায়গায় 5 হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এটা মিলে যাবে। তাহলে উত্তর কত হবে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এখানে যদি 5 হয়ে যায় এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা উত্তরে কি লিখব, যে এই অ্যাস্ট্রাইক চিহ্নটি হবে। তাহলে অতএব 202 অ্যাস্ট্রাইক এই চিহ্নটির এর এই অঙ্কটি 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এর সাথেই আমাদের কোষে দেখি 18.3 কিন্তু শেষ হলো। আমরা এর আগেও কিন্তু দুটো চ্যাপ্টার অলরেডি আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি এবার গিয়ে তোমরা দেখে নাও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি নোটস এবং MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা ভিজিট করতে পারো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে।